এএলএস আমাকে ধীর করে দিয়েছে। এই ধীর হওয়াটা আমাকে চিন্তা করার সুযোগ দিয়েছে। একটা হুইল চেয়ার, একটা কম্পিউটার স্ক্রিন আর একটা কণ্ঠস্বর, কিন্তু সেই কণ্ঠস্বর বলছে ব্রহ্মাণ্ডের রহস্য, সময়ের শুরু কোথায়, ব্ল্যাক হোলের ভেতরে কি আছে। এই মানুষটার শরীরে মাত্র দুটো আঙুল নাড়ানোর শক্তি ছিল, পরে সেটাও চলে গেছে। তখন শুধু একটা গালের পেশি, কিন্তু সেই একটা পেশি দিয়ে তিনি লিখেছেন এমন সব কথা যা পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষও ভাবতে পারেননি। ডাক্তার বলেছিলেন 2 বছর, তিনি বেঁচেছিলেন 55 বছর। ডাক্তার বলেছিলেন আর কিছু করতে পারবেন না, তিনি করলেন পদার্থবিজ্ঞানের ইতিহাস বদলে দেওয়া আবিষ্কার। তার নাম স্টিফেন উইলিয়াম হকিং। আজকের বিং ইনসাইটে আমরা সেই মানুষের গল্প বলবো, যিনি প্রমাণ করেছিলেন শরীর থামলেও মন থামে না। তো গল্পের শুরু একজন সাধারণ ছেলে যে অসাধারণ হয়ে উঠেছিল। 8 জানুয়ারি 1942, অক্সফোর্ড, ইংল্যান্ড। সেদিন ছিল গ্যালিলিওর মৃত্যুর ঠিক 300 বছর পর। হকিং পরে মজা করে বলতেন, এটা কাকতালীয় নয়, এটা নিয়তি। বাবা ফ্রাঙ্ক হকিং জীববিজ্ঞান, মা ইসোবেল হকিং অক্সফোর্ড গ্রাজুয়েট। পরিবারের বুদ্ধিবৃত্তির চর্চা ছিল, কিন্তু ছোটবেলায় হকিং মোটেও আদর্শ ছাত্র ছিলেন না। ক্লাসে মাঝারি রেজাল্ট, হাতের লেখা এতটাই খারাপ যে শিক্ষকরা বিরক্ত হতেন। গণিতে আগ্রহ ছিল প্রচণ্ড, কিন্তু পরিশ্রমে ফাঁকি। বন্ধুরা তাকে ডাকতো ইনস্টাইন বলে, কিন্তু সেটা প্রশংসায় নয়, তখন ঠাট্টায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিলেন, সেখানেও একই গল্প। ক্লাসে কম যেতেন, নোট নিতেন না, পরীক্ষার আগে পড়তেন, কিন্তু যখন পড়তেন এমন কিছু প্রশ্ন করতেন যা শিক্ষকরাও আশা করেননি। অক্সফোর্ডের পরে ক্যামব্রিজে গেলেন কসমোলজি নিয়ে গবেষণা করতে। জীবনটা তখনও স্বাভাবিক, নৌকা চালাতেন, পার্টি করতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, কিন্তু 21 বছর বয়সে একটা ছোট্ট লক্ষণ দেখা গেল। হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছেন, কথা জড়িয়ে যাচ্ছে। রোগ নির্ণয় হলো যেদিন পৃথিবী থমকে গেল। 1963 সাল, হাসপাতালে 2 সপ্তাহ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার ডাকলেন। রোগের নাম এএলএস, মোটর নিউরন ডিজিজ। এই রোগে শরীরের পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো একে একে মরে যায়। প্রথমে হাত, তারপর পা, তারপর কথা বলার শক্তি, শেষে শ্বাস নেওয়ার শক্তি। মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ থাকে, অর্থাৎ মানুষটা সব বুঝতে পারেন, কিন্তু শরীর দিয়ে কিছু করতে পারেন না। ডাক্তার বললেন আর মাত্র 2 বছর। 21 বছরের একটি ছেলে, গবেষণাও শুরু করেননি, প্রেমে পড়েছেন সবে, এবং বলা হচ্ছে আর 2 বছর। হকিং পরে লিখেছেন, সেই রাতগুলোই ঘুম আসতো না, ভাবতেন এত স্বপ্ন, এত প্রশ্ন, সব কি এখানেই শেষ? ডিপ্রেশনে ডুবে গেলেন, পড়াশোনা ছেড়ে দিলেন প্রায়। কিন্তু তারপর একটা ঘটনা ঘটল। হাসপাতালে এক বালকের সাথে দেখা হলো। ছেলেটা লিউকেমিয়া আক্রান্ত, তার চোখের কোণে আশা নেই, সে কয়েকদিনের মধ্যেই মারা গেল। হকিং ভাবলেন, সে তো কোনো কারণ ছাড়াই মরে গেল, আমার কাছে অন্তত 2 বছর তো আছে, 2 বছর কত কিছু করা যাবে। এই চিন্তাটাই বদলে দিল সব। জেন হোয়াইট, ভালোবাসা যখন অবলম্বন। রোগ ধরা পড়ার পরেই জীবনে এলেন একটি পার্টিতে পরিচয়। হকিং তখন টাচে ভর করে হাঁটছেন। জেন জানতেন এই ছেলেটার ভবিষ্যৎ কি, তবু সম্পর্ক গড়লেন। 1965 সালে বিয়ে করলেন। জেনে পরে লিখলেন, সবাই আমাকে পাগল বলেছিল এই ছেলে আর বেশি দিন নেই, তোমার জীবন নষ্ট করে তোমার জীবন নষ্ট করো না। কিন্তু জেন বলেছিল, আমি ওকে ভালোবাসি, এটুকুই যথেষ্ট। এই ভালোবাসা হকিংকে বাঁচিয়ে রেখেছিল। 3 সন্তান হলো, রবার্ট, লুসি, টিমোথি। হকিং বলতেন, পরিবার আমাকে বাঁচার কারণ দিয়েছে। কিন্তু এই সম্পর্কের গল্পটা শুধু সুন্দর নয়, একজন প্রতিবন্ধী স্বামীর সমস্ত দায়িত্ব বহন করা, রাত জেগে সেবা করা, নিজের জীবনের স্বপ্ন বিসর্জন দেওয়া, এটা জেনের জন্য ছিল অসম্ভব কঠিন। বছরের পর বছর এই চাপ সামলাতে গিয়ে জেনের নিজের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত 1991 সালে বিবাহ বিচ্ছেদ হলো। এটা হকিংয়ের জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। কিন্তু হকিং থামেননি। বিজ্ঞানের যুদ্ধ, ব্ল্যাক হোল থেকে মহাবিশ্বের শুরু। শরীর যখন একে একে অচল হয়ে যাচ্ছিল, মন তখন ছুটছিল মহাবিশ্বের গভীরে। 1966 সালে পিএইচডি থিসিস। সেই থিসিসে হকিং দেখালেন, আইনস্টিনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের একটি শুরু থাকতে হবে, একটি মুহূর্ত যেখান থেকে সময় শুরু হয়েছে, বিগ ব্যাং।
এই কাজ পদার্থবিজ্ঞানের দুনিয়ায় আলোড়ন ফেলে দিল। তারপর এলো সবচেয়ে বিপ্লবী আবিষ্কার, ব্ল্যাক হোল। সবাই জানতো ব্ল্যাক হোল থেকে কিছু বের হয় না, এমনকি আলোও না। হকিং বললেন ভুল। 1974 সালে তিনি প্রমাণ করলেন ব্ল্যাক হোল থেকে বিকিরণ নির্গত হয়। এই বিকিরণের নাম আজ হকিং রেডিয়েশন, তার নামে। এই আবিষ্কার পদার্থবিজ্ঞানের দুটো সবচেয়ে বড় তত্ত্বকে, কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতা, একসাথে জুড়ে দেওয়ার প্রথম পদক্ষেপ। বিজ্ঞানীরা বললেন এটা নোবেল পুরস্কারযোগ্য আবিষ্কার, কিন্তু নোবেল কমিটির নিয়ম পরীক্ষাগারে প্রমাণ না হলে পুরস্কার নয়। হকিং রেডিয়েশন এখনও সরাসরি পরীক্ষাগারে প্রমাণ করা সম্ভব হয়নি, তাই নোবেল পাননি হকিং, কিন্তু বিজ্ঞানের ইতিহাসে তার নাম চিরকালের জন্য লেখা হয়ে গেছে। কণ্ঠস্বর হারানো এবং নতুন কণ্ঠ খুঁজে পাওয়া। 1985 সাল সুইজারল্যান্ডে গবেষণায় গিয়েছিলেন। নিউমোনিয়া হলো এতটাই গুরুতর যে ডাক্তাররা জেনকে জিজ্ঞেস করলেন লাইফ সাপোর্ট বন্ধ করে দেব। জেন বললেন না, অস্ত্রোপচার করতে হলো। এবং সেই অস্ত্রোপচারের পর হকিং চিরকালের জন্য কথা বলার শক্তি হারালেন। এখন শুধু ঠোঁট নাড়াতে পারেন। কিন্তু একজন কম্পিউটার বিশেষজ্ঞ, ওয়াল্ট ওল্টোস, একটি বিশেষ সফটওয়্যার তৈরি করলেন। হকিং তার গলার বেশি নাড়িয়ে শব্দ বেছে নিতে পারতেন। সেই শব্দ জুড়ে জুড়ে বাক্য তৈরি হতো এবং একটি কৃত্রিম কণ্ঠস্বর সেটা পড়ে শোনাতো। সেই কণ্ঠস্বর ছিল আমেরিকার অ্যাকসেন্টের। পরে আরও উন্নত কণ্ঠ দেওয়ার প্রস্তাব এলো। হকিং রাজি হলেন না, বললেন এই কণ্ঠস্বরটাই এখন আমার পরিচয়। প্রতি মিনিটে মাত্র 15 থেকে 20টি শব্দ বলতে পারতেন। একটি বক্তৃতা তৈরি করতে লাগতো ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেই বক্তৃতাগুলো লক্ষ লক্ষ মানুষ শুনতেন নিঃশ্বাস বন্ধ করে। এ ব্রিফ হিস্ট্রি অব টাইম। বিজ্ঞান যেদিন সাধারণ মানুষের হলো, তো 1988 সাল প্রকাশিত হলো এ ব্রিফ হিস্ট্রি অব টাইম, সময়ের একটি সংক্ষিপ্ত ইতিহাস। প্রকাশকরা বললেন এটা বিক্রি হবে না, সাধারণ মানুষ বুঝবে না। হকিং বললেন আমি এমনভাবে লিখেছি যাতে সবাই বোঝে। বইটি প্রকাশের পর টানা 237 সপ্তাহ বেস্ট সেলার তালিকায়, 1 কোটিরও বেশি কপি বিক্রি, 40টিরও বেশি ভাষায় অনুবাদ। এই বই পদার্থবিজ্ঞানকে প্রথমবার সত্যিকার অর্থে সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিল। বিগ ব্যাং কি, ব্ল্যাক হোল কিভাবে কাজ করে, সময়ের শুরু কোথায়, এই প্রশ্নগুলো আর শুধু বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে আটকে রইল না, চলে এলো মানুষের রান্নাঘরে, বাসে, রাস্তায়। হকিং বলেছিলেন আমার লক্ষ্য ছিল মানুষকে বোঝানো যে বিজ্ঞান জটিল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড জটিল নয়, শুধু দেখার চোখ দরকার। হকিংয়ের জীবন দর্শন যা আমাদের শেখায়। হকিংকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি কখনো হতাশ হন? তিনি বলেছিলেন আমার প্রত্যাশা শূন্যে নেমে গিয়েছিল যখন আমার বয়স 21। তারপর থেকে সবকিছুই বোনাস। এই একটা বাক্য পুরো একটা জীবন দর্শন। হকিং বিশ্বাস করতেন ঈশ্বর নেই, মৃত্যুর পর কিছু নেই, এই জীবনটাই সব। তাই এই জীবনকে যতটা সম্ভব পূর্ণভাবে বাঁচতে হবে। তিনি শুধু বিশ্বাস করেননি, জিরো গ্র্যাভিটি ফ্লাইটে চড়েও শূন্যে ভেসেছেন। তাই এই জীবনকে যতটা সম্ভব পূর্ণভাবে বাঁচতে হবে। তিনি শুধু বিজ্ঞান করেননি, জিরো গ্র্যাভিটি ফ্লাইটে চলেছেন, শূন্যে ভেসেছেন, দ্য সিমসম এ কণ্ঠ দিয়েছেন, স্টার ট্রেকে অভিনয় করেছেন, মন্ট্রি পাইথনে গান গেয়েছেন। কারণ তিনি জানতেন জীবন শুধু গবেষণাপত্রে নেই, জীবন আছে হাসিতে, আনন্দে, মানুষের সঙ্গে সংযোগে। তো 2018 সালে 14ই মার্চ ভোরবেলা কেমব্রিজের বাড়িতে স্টিফেন হকিং শেষ নিঃশ্বাস নিলেন। বয়স 76। ডাক্তার বলেছিলেন 2 বছর, তিনি বেঁচেছিলেন 55 বছর। এবং লক্ষ্য করুন, সেদিন ছিল 14ই মার্চ। এই তারিখটা আরেকজন জন্মদিন, আলবার্ট আইনস্টাইনের। কাকতালীয় হয়তো, কিন্তু ইতিহাস যেন বলতে চাইল একজন মহান মন চলে গেল, আর একজন কথা মনে করিয়ে দাও। হকিংয়ের সমাধি হয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবটে, আইজ্যাক নিউটন এবং চার্লস ডারউইনের পাশে। তার সমাধিফলকে লেখা আছে শুধু একটি সূত্র, হকিংস রেডিয়েশনের সমীকরণ। কোনো দীর্ঘ কথা নেই, শুধু সেই সমীকরণ, কারণ সেটাই তার পরিচয়। তো একটা প্রশ্ন দিয়ে শেষ করি, স্টিফেন হকিং যদি সুস্থ থাকতেন তাহলে কি আরও বড় বিজ্ঞানী হতেন? হয়তো, কিন্তু হয়তো নয়। কারণ স্টিফেন হকিং নিজেই বলেছিলেন
এএলএস আমাকে ধীর করে দিয়েছে। এই ধীর হওয়াটা আমাকে চিন্তা করার সুযোগ দিয়েছে, মহাবিশ্বের গভীরে ডুব দেওয়ার সুযোগ দিয়েছে। আমরা অনেক সময় ভাবি, যদি এই সমস্যা না থাকতো, যদি এই রোগ না থাকতো, যদি এই বাধা না থাকতো। হকিং বলেছেন, বাধাই তোমাকে তৈরি করে। শরীরের সীমাবদ্ধতা মনের সীমা নির্ধারণ করে না। পরিস্থিতি তোমার স্বপ্নের মালিক নয়। একটা হুইল চেয়ারে বসে, একটা কৃত্রিম কণ্ঠস্বরে কথা বলে, মাত্র একটা গালের পেশি নাড়িয়ে এই মানুষ বলেছিলেন মহাবিশ্বের কথা, এবং পুরো পৃথিবী থেমে শুনেছিল। এটাই হকিংয়ের সবচেয়ে বড় আবিষ্কার। পদার্থবিজ্ঞানের কোনো সূত্র নয়, এই সত্য। মানুষের ইচ্ছাশক্তির কোনো সমীকরণ নেই, কোনো সীমা নেই, কোনো শেষ নেই। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।